অরিন্দম রানা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তা সবকিছু প্র্যাকটিক্যাল গুলো পাচ্ছো? হ্যাঁ স্যার, পাচ্ছি। না না, বলছি প্র্যাকটিক্যাল গুলো কয়েক করানো হয়েছিল ফার্মাকোথেরাপিউটিক্সে। না স্যার, ওইগুলো পাইনি। ফার্মাকোথেরাপিউটিক্সে দেখো, শেয়ার করে দিয়েছে গ্রুপে। অভিজিৎ মন্ডল শেয়ার করে দিয়েছে। আচ্ছা দুটো স্যার, দেখেন। প্র্যাকটিক্যাল হয়ে গেছে, হ্যাঁ দুটো প্র্যাকটিক্যাল হয়ে গেছে। তো সেই দুটো প্র্যাকটিক্যাল করেছো? তা বলছি, তোমার রেজাল্ট বেরিয়েছে? রেজাল্ট হ্যাঁ বেরিয়েছে? স্যার। হ্যাঁ স্যার। কত পেয়েছো? 714 মনে হয়। 814, মানে কত পার্সেন্ট এসছে? 71.4%। 71.4%। ঠিক আছে, ভালোই, অসুবিধা নেই। তা তুমি স্যাটিসফাইড? না স্যার, না, কেন, কোথায় নম্বর কমলো? কমেনি স্যার। মানে আমি ভালো করে পড়াশোনা করিনি বললেই স্যার, নাহলে আমি যদি প্র্যাকটিক্যাল গুলো করতাম ওইগুলো ধরুন 90 এর উপরে যেত। তারপরে আচ্ছা, হ্যান্ড রাইটিংটা খারাপ, ওই জন্য স্যার নাম্বার কেটেছে। কিসের জন্য? না, খারাপ কি খারাপ? হ্যান্ড রাইটিং। হ্যান্ডরাইটিং। হ্যান্ডরাইটিং এর জন্য নাম্বার কেটেছে? তা তুমি ওখানে হ্যাঁ, থিওরিতে করে এসেছিলে নাম্বার? থিওরিতে কত পেয়েছো? শিওর তো স্যার, বলছি। আচ্ছা, ভিভো V2130, এটা কে? নাম বলো। অরিন্দম, তুমি কি বাড়িতে না বাইরে আছো? না স্যার, মেডিকেলে আছি। আচ্ছা, ঠিক আছে। স্যার, একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ, বলো বলো। বলছিলাম যে স্যার, ওই যে প্র্যাকটিক্যালি যে ফটোগুলো দিয়েছে ওইগুলো কি আঁকতে হবে? প্র্যাকটিক্যালে ফটোগুলো দিয়েছে আঁকতে হবে মানে? প্র্যাকটিক্যালে তো সেরকম কোনো ফটো নেই। প্র্যাকটিক্যালে তোমার এখনো কোনো ফটো নেই ফার্মাকোথেরাপিউটিক্সে। আমি অন্য সাবজেক্ট বলতে পারবো না। তোমার প্র্যাকটিক্যালে যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ব্লাড প্রেশার মাপা, কিভাবে মাপবে সেটা দেখানো হয়েছে, ঠিক না আছে? না, ওইগুলো বলিনি, আপনারটা না, মানে আরো যেগুলো আছে। হ্যাঁ, আপনার বাকিগুলো যদি থাকে তাহলে সেটা করতে হবে। বাকি তুমি ফ্যাকাল্টি মেম্বার্স এর সঙ্গে যে যে সাবজেক্ট টিচার আছে তুমি একটুখানি জেনে নাও। আমার আচ্ছা তুমি দুটো আছে, আমার হচ্ছে তোমার ফার্মাকো থেরাপিউটিক্স আমি নিচ্ছি, আর ফার্মেসি ল এন্ড এথিক্স, এই দুটো সাবজেক্ট আমি নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হুম। যদি কোনো রিলেটেড কোশ্চেন থাকে রিগার্ডিং দিস, তুমি আমাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আচ্ছা স্যার, আচ্ছা, ঠিক থ্যাংক ইউ। আছে, আর আমি একটুখানি একটা রিকোয়েস্ট করবো, একটু চেষ্টা করো মোটামুটি ধরো একটু কলেজ আওয়ার্সে যদি যোগাযোগ করো তাহলে খুব ভালো হয়, ঠিক আছে? মানে আচ্ছা স্যার। 9:30 থেকে 4:30 মধ্যে যোগাযোগ করলে কোনো অসুবিধা নেই। আর যদি তারপরেও সন্ধ্যেবেলা যদি যোগাযোগ করো তাহলে অবশ্যই, যদি আমি যদি পিক না করতে পারি তোমার কল, স্যার, তুমি আমি কিন্তু আমাকে আমি অবশ্যই আর বলছি, আমি তো ক্যাজুয়াল স্টুডেন্ট, আমি যদি এরকম একদিন করে যদি কলেজে অ্যাটেন্ড করে, অসুবিধা নেই তো কিছু? তুমি এসো, আমরা তো চাইছি যে তোমরা এসো। তোমরা আসছো না যখন, আমাদেরও মন খারাপ লাগছে না? হুম। তোমরা এসো, তোমাদের সাথে একটু ইন্টারাকশন হোক, তুমি আমার সাথে একটু পরিচয় করো, আমি তোমার সাথে পরিচয় করবো। হ্যাঁ হ্যাঁ দেখলামই না, মোটামুটি অনেক কিছু মানে আলোচনা হবে, ডিসকাশন হবে। হ্যাঁ এক্সিট এক্সামিনেশন আসছে সামনের বছর, তার একটা প্রিপারেশন হবে। তুমিও কিছুক্ষণ হ্যাঁ একটুখানি একাডেমিক্স এর মধ্যে থাকলে কি তোমার একটু প্রিপারেশনটা করতে সুবিধা হবে। হ্যাঁ। এটা আমাদের সবাইকেই বলা, সবাইকেই বলা। আসছে, অনেকেই আসছে, এরকম না আসছে না। মুন্না এসেছিল একদিন, পাবন কুমার এসেছিল, অভিজিৎ আচ্ছা মন্ডল তো রেগুলার ছেলে আসেই, আকাশ হ্যাঁ। নাগা আসছে ডেলি। আরো হুম। 3-4 জন আসছে মোটামুটি। তো আসছে 7-8 জন মতন আসছে, তো তোমরা আসলে ভালো হবে। তোমার বাড়ি কোথায় অরিন্দম? এই তো স্যার, সোনপুরেই, সোনপুর বাজারই আছে না, এই আচ্ছা, কলেজ থেকে তো সোনপুর বাজারে, 5 হ্যাঁ বুঝতে কিলোমিটার। হ্যাঁ পেরেছি, হ্যাঁ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, সোনপুর বাজারে, হ্যাঁ চিনতে পেরেছি তোমাকে।
তা সোনপুর বাজারই তো, তাহলে তুমি এসো একবার। তুমি মোটামুটি হ্যাঁ হ্যাঁ দেখো, এখন ব্যাপারটা হচ্ছে সামনের উইক থেকে হয়তো মেবি বুধবার থেকে হয়তো পুজো ছুটি পড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি দেখো আর দেখছি একটা যেটা, হ্যাঁ সোমবারে এবার পুজো চেষ্টা ছুটি করছি পড়ে যাবার। যাবে, যদি হয় তাহলে তুমি একবার সোমবার অবশ্যই এসো। সোমবার কিন্তু প্র্যাকটিক্যাল আচ্ছা আছে ফার্স্ট হাফে আমার। তাহলে তোমাকে আচ্ছা আমি আচ্ছা 2 থেকে 3টে প্র্যাকটিক্যাল আমি কিন্তু তোমাকে করিয়ে দেবো, বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা স্যার। তুমি সোমবার তাহলে চলে এসো কলেজে, তাহলে সোমবার সাথে তোমার সাথে একটুখানি কথাবার্তা হয়ে যাবে, বিভিন্ন হ্যাঁ স্যার কাজের কথাবার্তা, ঠিক আছে? ঠিক আছে কি পড়তে হবে না পড়তে হবে, ছোট করে পড়তে হবে না পড়তে হবে, সবকিছু হয়ে যাবে। ঠিক আছে। কখন শুরু করবেন ঠিক আছে, ক্লাস? আমি এখন দেখছি অনেকে জয়েন, আমি জাস্ট 1-2 মিনিটের মধ্যেই শুরু করছি, ঠিক আছে? আচ্ছা কেন স্যার কি ঠিক আছে। অনেক স্টুডেন্ট জয়েন করছে, তো আমি ওয়েট করছি যাতে ওরা জয়েনও করতে পারে। হ্যালো কোয়েল, হ্যালো, আশিকুল বলছি স্যার। কে বলছো? আশিকুল, আশিকুল শেখ। শিকু, শিকুল জয়েন করতে পেরেছো তো আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়েন করতে পেরেছি। বলো কেমন আছো? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? একদম একদম একদম, তোমাদের সাথে দেখা হচ্ছে না, একবার এসো কলেজ টলেজ এসো। অবশ্যই যাবো স্যার, হ্যাঁ বলো। অবশ্যই যাবো স্যার। হ্যাঁ পুজোর পর একবার এসো, ঘুরে যাও, মোটামুটি 2-3টে ক্লাস করে যাও পারলে। অবশ্যই স্যার। ঠিক আছে, তাহলে একটু কি আপডেটেড থাকবে, প্র্যাকটিক্যাল গুলো মোটামুটি চলছে, প্র্যাকটিক্যাল গুলো তোমাকে বুঝিয়ে দেবো। আর তারপরে তোমার থিওরি ক্লাসটাও ছোট করে তোমাকে বুঝিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? এখানে তো চলছেই, অনলাইনে পড়াটা তো চলছেই, কিন্তু অনলাইনে কি হয়, ফেস টু ফেস সেরকম ভাবে হয় না। মানে কোশ্চেন আনসার কি প্রবলেম না আসছে সেটা কলেজে আসলেই মোটামুটি 2-3 দিন যদি থাকো, তাহলে মোটামুটি সব ফ্যাকাল্টির সাথে একটা ইন্টারাকশনও হলো, নোটস গুলো তুমি পারলে পেয়ে গেলে, আর একটুখানি মানে পড়ার মধ্যেও থাকলে, একাডেমিক্স এর মধ্যেও থাকলে, তাহলে পরবর্তীকালে কি এক্সিট এক্সাম বা ফাইনাল এক্সামে অতটা অসুবিধা হয় না, হবে না, মানে আপডেটেড থাকবে পরীক্ষার আগে, এই আর কি। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করি আজকের ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা কোয়েল, কে আছো? কোয়েল শুনতে পাচ্ছো? এম আই অডিবল কোয়েল? ইয়েস স্যার। কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। তা একদিন কলেজ চলে এসো, প্র্যাকটিক্যাল গুলো দেখে যাও, সবাইকেই বলছি একই কথা, আলাদা করে স্যার কিছু নয়। আমি তো এখানে থাকি না, আমি তো চলে এসেছি আবার রিটার্ন, মানে আমি অন্য স্টেটে চলে এসেছি স্যার। তা পুজোর ছুটিতে বাড়িতে আসবে না? আমি রিসেন্ট এসেছি, মানে এক্সামের পর আমি 2 অক্টোবরই আমি এসেছি। এখন যাচ্ছি না, আবার যাব শীতকালের দিকে মনে হয় যাব আবার। 2 অক্টোবর ছিলে এতদিন, তাহলে একটু কলেজে 2-4 দিন এখানে মোটামুটি ক্লাসগুলো একটুখানি অ্যাটেন্ড করে যেতে, তাহলে ভালো হতো। কেন সামনে তোমাদের এক্সিট এক্সাম আছে তো, এখন একটু একাডেমিক্স এর মধ্যে না থাকলে তোমরা এক্সিট এক্সামটা ক্লিয়ার করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, আর ওটাও ধরো বুঝতেই পারছো, ওগুলো তো সেন্ট্রালে কম্পিটিটিভ এক্সাম টাইপের হয়, তো সেখানে মোটামুটি স্যার কোনো রকম। এক্সিট এক্সামটা কখন তাও হবে মোটামুটি? দেখো এক্সিট এক্সাম মোস্ট প্রবাবলি, দেখো আমার কাছে এখন কোনো রকম নোটিফিকেশন নেই কখন হবে না হবে, বাট আমি তোমাদেরকে অ্যাপ্রক্স এইটুকখানি জানাতে পারি, মেবি নেক্সট ইয়ার তোমাদের হতে পারে অগাস্ট কিংবা সেপ্টেম্বরের মধ্যে হবে, ঠিক আছে? যেটা তোমরা দিতে পারবে, এবং সেটা হচ্ছে তোমার 300 নম্বরের হবে, আর মেবি ওটার কোয়ালিফাইং হচ্ছে 150 মার্কস, আর ওটা মোস্ট প্রবাবলি 3 ঘন্টার একটা হতে পারে এক্সামিনেশন। এটা আমি তোমাকে রাফ বললাম, এটা এখনো পর্যন্ত কোনো রকম নোটিফিকেশন বেরোয়নি, তা আমি তোমাকে এখনো ফাইনাল ওকে। একদম বলতে পারছি না। নোটিফিকেশন বেরোলে তখন একটা ডিটেলিং এর ক্লাস করা যেতে পারে, মানে কিভাবে পরীক্ষাটা দেবে না দেবে সেটা একটা করা যেতে পারে, বাট একটা ডিসকাশন হতে পারলো, ঠিক আছে? তো ওকে। হ্যাঁ, কিন্তু যাই হোক পরীক্ষাটা তো মোটামুটি যাই, যখনই রেজাল্ট বেরোক, এই পরীক্ষা যবেই নোটিফিকেশন বেরোক না কেন সেটা তো আলাদা কথা। মেন ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে ইয়েটা করতে হবে, মানে প্রিপারেশনটা করতে হবে। প্রিপারেশনটা না করতে পারলে মোটামুটি তুমি মানে আনসার করে আসতে পারবে না। ঠিক আছে স্যার, একটুখানি হেল্প করবেন, আমিও চেষ্টা করব যখন যাব হ্যাঁ না আমি না, হেল্প কলেজটা। তো, হেল্প তো মোটামুটি ধরো ক্যাজুয়াল এই যে গ্রুপ গুলো রয়েছে, হুম এখানে তো হুম তোমার হুম। যা আছে প্র্যাকটিক্যাল গুলো রয়েছে, তোমরা বরঞ্চ লাস্ট মোমেন্টে প্র্যাকটিক্যাল গুলো না করে এখন থেকেই, আমি সবাইকেই বলছি, শুধু তোমাকে একটা কোয়েল বলছি না, অরিন্দমও হুম আছে হুম এখানে, শফিকুলও আছে, সবাই আছে, আমি সবাইকেই বলছি যে
এখন থেকেই মোটামুটি কপি টপি কিনে প্র্যাকটিক্যাল গুলো এটলিস্ট ডে টু ডে ডেলি করতে থাকবো, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল লাস্ট মোমেন্টে করলে খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ Yes, yes. হ্যাঁ, সেটা করতে থাকো। আর বইগুলো কিনে নাও, বইগুলো কিনে নিয়ে ডেলি বেসিসে তোমরা একটা কাজ করবে, সবাইকেই বলার, সেটা হচ্ছে যে অন্তত চ্যাপ্টার গুলো 2 ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় বার করে অন্তত রিডিংটা পড়ে নেবে। রিডিং পড়লে কি তোমরা কি একটা পড়ার মধ্যে থাকবে, বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা চলছে। কেন কি তুমি যদি ধরো, আমি ধরে রাখলাম যে তোমার এই সেকেন্ড ইয়ারের যে ডিপ্লোমা পার্ট 2 যে ফাইনাল এক্সামিনেশনটা, আমি ধরলাম যে তোমার জুনে পরীক্ষা হচ্ছে, আমি ধরলাম তুমি যদি এপ্রিল মাস থেকে পড়াটা শুরু করে দাও, তখন কিন্তু অনেক ক্ষেত্রে বুঝতে তোমার অসুবিধা হবে, তোমার উপর একটা প্রেশার চলে আসবে, একটা বার্ডেন চলে আসবে, তখন কি প্রিপারেশনও করতে পারবে না। ফাইনাল এক্সামিনেশনটাও মোটামুটি ধরো হয়তো পেরিয়ে যাবে, উতরে যাবে, কিন্তু তোমরা এক্সিট এক্সামিনেশনে আটকে যাবে। ঠিক আছে, Yes. এটা হচ্ছে মেন ব্যাপার। তো বই ঠই গুলো কিনে নাও যদি পারো। আর যদি এখানে আমাদের কলেজে অ্যাভেলেবিলিটি এত আছেই, তো মোটামুটি তোমরা সজল স্যারের সাথে যোগাযোগ করতে পারো, যদি কেউ বই নিতে চাও যোগাযোগ করো, কলেজে এসে নিয়ে যাও। আর না হলে তোমরা বই কিনে নিতে পারো, সেটা হচ্ছে ব্যাপার। কিনে নিয়ে মেন কথাটা হচ্ছে প্রিপারেশনটা শুরু করো, আস্তে আস্তে শুরু করো, এটা হচ্ছে ব্যাপার। কেন কি এইসব জিনিসগুলো কি বলতো, এখন গভর্নমেন্টের রুলস এন্ড রেগুলেশন খুব টাফ করে দিচ্ছে, সে যে কোনো স্টেট গভর্নমেন্টই হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টই হোক না কেন। তো সেক্ষেত্রে তোমাদের মেরিটটা না থাকলে, মানে তোমাদের পড়াটা না থাকলে তোমরা কোনো জায়গাতেই ক্লিয়ার করতে পারবে না, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এখন। ফার্মাসিউটিক্যাল ল এন্ড এথিক্স এর দেখো সেকেন্ড চ্যাপ্টারে কিছুদিন আগে আমরা একটা ডিসকাস করেছিলাম লাস্ট উইকে, সেটা হচ্ছে স্টেট এবং সেন্টার পলিসি। ঠিক আছে, যে তোমাদের কমিটি বা নমিনেটেড বোর্ড যেগুলো তৈরি হয়, তার ইলেক্টেড মেম্বার কজন থাকে, নমিনেটেড মেম্বার কজন থাকে, এবং এক্স অফিসিও মেম্বার কজন থাকে। তো এই যে বোর্ডটা যখন গঠন হয়েছে, তোমরা আমি আগের ক্লাসেও বলেছি সবাইকে, যে in order to regulate the practice of pharmacy, the Pharmacy Act was passed in 1948. তো ফার্মেসি অ্যাক্ট সাধারণতভাবে তোমাদেরকে আগে ডিসকাস করা হয়েছে, যে 3বার সংশোধনী করা হয়েছে অ্যামেন্ডমেন্ট করে। তার মধ্যে থেকে একটা হচ্ছে মেজর চেঞ্জেস করা হয়েছে, আর 2বার হচ্ছে মাইনর চেঞ্জ করা হয়েছে। এন্ড ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া তারপর 1949-এ সেটাকে এস্টাবলিশ হয়, এবং ফার্মেসি কাউন্সিলের মধ্যে দিয়ে যে সেন্টার ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া, সেখানে 6জন মেম্বার থাকে, একটা ইলেক্টেড মেম্বার, 6জনের মধ্যে আউট অফ Hello. them Hello. 4 are coming from the teaching background, academic background, যারা ইউজিসি বা এআইসিটি রেকমেন্ডেড করে। one is a medical practitioner means ডক্টর, তা সে হচ্ছে এমসিআই থেকে রিপ্রেজেন্ট করছে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। আর একজন, হ্যাঁ বলো। হ্যালো, কথা মানে ক্লিয়ারলি আসছে না। আবার স্যার মাঝে মাঝে কেটে যাচ্ছে। এবার ক্লিয়ারলি আসছে? হ্যাঁ এবার ঠিক আছে। এবার ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া যখন জেনারেট করা হয়, ইনিশিয়েট করা হয়, তখন তোমাদেরকে ইলেক্টেড মেম্বার্স, তাদের 6জন ইলেক্টেড মেম্বার্স তখন থাকে। এবং 6জনের ইলেকশন কি করে হয়, তো তাদের ব্যাকগ্রাউন্ড কি কি, তো তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আউট অফ 6, 4 আর কামিং ফ্রম দ্য টিচিং ব্যাকগ্রাউন্ড, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে। এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসার পরে তাদের মিনিমাম তাদের স্পেশালাইজেশন থাকতে হবে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মেসি, ফার্মাকোলজি অ্যান্ড ফার্মাকগনোসি, এই 3টে জায়গায় তাদের স্পেশালাইজেশন থাকতে হবে। এবং তাদেরকে রিকমেন্ড করছে ইউজিসি। ঠিক আছে, ইউজিসি মানে হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। আরেকজন মেম্বার থাকে, সেটা হচ্ছে একজন সার্টিফাইড মেডিকেল প্র্যাকটিশনারকে রিকমেন্ড করছে এমসিআই, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। আরেকজন থাকে মেম্বার অফ এ রেজিস্টার্ড ফার্মাসিস্ট, একজন থাকে, এবং সে রিকমেন্ড করছে স্টেট গভর্নমেন্ট। বেসিক্যালি আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেখানে পূর্ত ভবন রয়েছে, সেখানে তো অনেকেই, প্রায় মোটামুটি সবাই সার্টিফাইড ফার্মাসিস্ট, সেখান থেকে একজন মেম্বার পিসিআই থেকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে তোমাদের ইলেক্টেড মেম্বাররা থাকে, এই 6জন ইলেক্টেড মেম্বার। সেম একইভাবে তোমাদের স্টেটেও থাকে, স্টেটেও 6জন থাকে। আর এবার ব্যাপারটা হচ্ছে দুটোর কাজ কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ বোথ অফ দেম। দ্য ফাংশনস আর, যারা সেন্ট্রাল পিসিআই তাদের ফাংশনটা যেটা হচ্ছে, তারা একটা মিনিমাম কোয়ালিফিকেশন, যে
ফার্মাসিস্ট হওয়ার জন্য বা রেজিস্টার্ড ফার্মাসিস্ট হওয়ার জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন কি হতে পারে, তারা সেটাকে ফর্মুলেট করে। তা মিনিমাম কোয়ালিফিকেশন কি কেউ বলতে পারবে? কোয়েল বা শফিকুল বলতে পারবে মিনিমাম কোয়ালিফিকেশন কি দরকার লাগে? শফিক, একটা একটা ফার্মাসিস্ট, একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে গেলে বা তার কোর্স করতে গেলে একটা মিনিমাম কোয়ালিফিকেশন কি দরকার লাগে? স্যার প্রথমত তাকে সায়েন্স নিয়ে 12 পাস আউট করতে হবে উইথ প্রপার গ্রেডেশন, আর ওকে, তার কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে মানে সবকিছু লিডারশিপ থেকে শুরু করে থাকতে হবে। না দরকার নেই, ওটা দরকার নেই। তোমার বেসিক মিনিমাম কোয়ালিফিকেশনটা যেটা হচ্ছে যে 10+2 হতে হবে, সায়েন্স স্ট্রিমে 10+2 হতে হবে, এবং তার মধ্যে থেকে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এই তিনটে সাবজেক্ট, হ্যাঁ এই 12-এ এই তিনটে সাবজেক্ট নিয়ে তোমাকে পাস করতে হবে। তবে গিয়ে তুমি ডিপ্লোমা, মিনিমাম কোর্স হচ্ছে তুমি ডিপ্লোমাতে তুমি তখন ভর্তি হতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার মিনিমাম কোয়ালিফিকেশন। তারপর মিনিমাম কোয়ালিফিকেশনে কি বলা আছে? তারপর মিনিমাম কোয়ালিফিকেশনে এখানে বলা আছে যে তোমাকে মিনিমাম ডিপ্লোমাটা পাস করতে হবে। তুমি বিফার্ম করেও রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে পারো, কিন্তু তারও আগে একটা মিনিমাম কোয়ালিফিকেশন ওরা করেছে, সেটা হচ্ছে ডিপ্লোমা করলেও তোমার চলবে, তুমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে পারো। এবার ডিপ্লোমাতে সেখানে দেখা যাচ্ছে পিসিআই এর ফাংশন যেটা বলছে যে ওরা যে ধরো ডিপ্লোমার যে সিলেবাস, এবার ডিপ্লোমা সিলেবাস কারা তৈরি করে? এই পিসিআই কিন্তু ডিপ্লোমা সিলেবাসটা ফর্মুলেট করে, এবং সেটা তার লেভেল অফ এক্সামিনেশন, কোয়ালিটি অফ এডুকেশন সবকিছু তারা কিন্তু তৈরি করে। এটা হচ্ছে তোমার পিসিআই এর কাজ। আরেকটা যেটা হচ্ছে তারা একটা মিনিমাম কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ডও মেনটেন করে দিয়েছে, যে ক্লাস 10+2 পাস না করে তুমি ডিপ্লোমা পার্ট 1 দিতে পারবে না, পার্ট 1 পাস না করলে তুমি পার্ট 2 দিতে পারবে না, ঠিক আছে? এটা ওদের ক্রাইটেরিয়া রেখেছে। এছাড়া কেউ বলতে পারবে আর কি আছে, আর কি পিসিআর ফাংশন আছে? পিসিআর বলো, বলো। এন্ট্রান্স দিতে হবে। না এন্ট্রান্স ধরো ডিপ্লোমা পড়ার জন্য এন্ট্রান্স তো যদি থাকে তাহলে তুমি দিতে পারো, ঠিক আছে? ওটা স্টেটের উপর ডিপেন্ড করছে, আদারওয়াইজ তো ডাইরেক্ট অ্যাডমিশন তো অনেক জায়গায় হয়েই যায়, ঠিক আছে? ওটা ডিপেন্ড করছে, সেটা হচ্ছে স্টেট কাউন্সিলের উপর ডিপেন্ড করছে তারা ওটা কি করে অ্যাডমিশনটা নেবে। আরেকটা যেটা সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে পিসিআই আরেকটা জিনিস করে, যে অল ওভার ইন্ডিয়াতে যতগুলো তোমার রেজিস্টার্ড ফার্মেসি আছে, যতজন রেজিস্টার্ড ফার্মেসি আছে, তার একটা ডেটাবেস মেনটেন করে, ঠিক আছে? এবং ডেটাবেসটা তারা কোথা থেকে মেনটেন করে? তারা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে নেয় বা স্টেট ফার্মেসি কাউন্সিল থেকে নেয়, যে কজন আমাদের এখানে পুরো ইন্ডিয়াতে রেজিস্টার্ড ফার্মেসিস্ট কতজন রয়েছে। এটা হচ্ছে কাজ হচ্ছে পিসিআই। তারপর আরেকটা হচ্ছে সেকেন্ড হচ্ছে যে স্টেট ফার্মেসি কাউন্সিল। তো স্টেট ফার্মেসি কাউন্সিলের কাজ কি? স্টেট ফার্মেসি কাউন্সিলের কেউ বলতে পারবে স্টেট ফার্মেসি কাউন্সিলের কাজ কি? স্টেট ফার্মেসি কাউন্সিলের কাজ হচ্ছে যে তোমাদের রেজিস্টার্ড ফার্মাসিস্ট তাদেরও ডেটাবেস তৈরি করা স্টেটের মধ্যে দিয়ে, ঠিক আছে? সেটার হচ্ছে কাজ হচ্ছে স্টেট ফার্মেসি কাউন্সিলের। তারপর হচ্ছে ইন্সপেকশন করা, ইন্সপেকশন মানে হচ্ছে বিভিন্ন কলেজে ইন্সপেকশন করা, এবং তার সাথে সাথে স্টেট ফার্মেসি কাউন্সিলের এটাও কাজ রয়েছে যে কোনো রকম জায়গায় কোনো রকম স্টিপুলাস বা করাপশন রিলেটেড ওয়ার্ক চলছে কিনা সেটাকেও লুক আফটার করা। মানে ধরো কোনো একটা শপে আমরা দেখলাম যে সেখানে এমন কিছু কাজকর্ম চলছে যেটা সমাজ বিরোধী বা কোনো কাজ করা উচিত নয়, ঠিক আছে? অনেক ক্ষেত্রে তোমরা দেখতেই পারো যে রং কম্পাউন্ডিং করে সেটাকে ডিসপেন্স করা হচ্ছে কোনো রকম টক্সিক জিনিসপত্র, ফর এক্সাম্পল যেটা নেশা জড়িত জিনিসপত্রগুলো, সেগুলোকে নজর রাখাটা হচ্ছে তাদের কাজ, এবং তারা কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন বা লিগাল অ্যাকশন তারা কিন্তু নিতেই পারে, এবং তাদের লাইসেন্সটাও সে ক্যান্সেল করতে পারে, ঠিক আছে? তো স্টেট ফার্মেসির কাজ হচ্ছে এটা। এবং আরেকটা কাজ হচ্ছে স্টেট ফার্মেসি কাউন্সিলের হচ্ছে যে যত টাকা সে ইয়ারলি রোজগার করছে, মানে তাদের অ্যাকাউন্টে পুরো স্টেট থেকে যত টাকা আসছে তার 1/4 মানি তাকে সেন্টারে কিন্তু পাঠাতে হবে, এটা একটা নিয়মের মধ্যে পড়ছে, ঠিক আছে? দিস আর দ্য ইম্পর্টেন্ট ফাংশনস অফ স্টেট অ্যান্ড সেন্টার ফার্মেসি কাউন্সিল। তারপরে তোমরা যদি সেকেন্ড চ্যাপ্টার দেখো, কোর অ্যান্ড ফার্মাসিউটিক্যাল এথিক্স আছে,
তারপর রয়েছে তোমাদের যে ডিউটিস অফ এ রেজিস্টার্ড ফার্মেসিস্ট এন্ড দেয়ার পেশেন্টস, আরেকটা হয়েছে যে ডিউটিস অফ রেজিস্টার্ড ফার্মেসিস্ট, সেকেন্ড হচ্ছে, ফিফথ হচ্ছে রেসপন্সিবিলিটি অফ রেজিস্টার্ড ফার্মেসিস্ট টু ইচ আদার, চ্যাপ্টার 6 হচ্ছে ডিউটিস অফ এ রেজিস্টার্ড ফার্মাসিস্ট টু দ্য পাবলিক এন্ড দেয়ার প্রফেশন, চ্যাপ্টার 7 ইজ এ আনএথিক্যাল অ্যাক্ট, চ্যাপ্টার 8 is its conduct, চ্যাপ্টার 9 is punishment and disciplinary action। এই টোটাল 9টা চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে? এই 9টা চ্যাপ্টার তোমরা একটু রিড আউট করে নেবে, রিড আউট করলে তোমরা অনেকটা কিন্তু বুঝে যাবে এখান থেকে। যদিও বা এই চ্যাপ্টার থেকে খুব একটা বেশি কোশ্চেন তোমাদের আসবে না, কিন্তু ফর নলেজের জন্য তোমরা কিন্তু একবার বা দুবার রিড আউট করতে পারো, ঠিক আছে? তো এবার আমরা চলে আসছি চ্যাপ্টার 3, দ্য ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940 অ্যান্ড রুলস 1945 অ্যান্ড নিউ অ্যামেন্ডমেন্টস। তাহলে এখানে এটা কি বলছে? দ্য ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্ট 1940 অ্যান্ড রুলস 1945 has been passed to regulate the import, manufacturing, distribution and sales of drugs and cosmetics. All the operations related to drug should be done by qualified person. To have a check on such operation of central and state drug control authorities are established. The major amendment of the act was done in 1982. Schedule E, I and L have been deleted. Schedule G, H has been revised and expanded, and new Schedule X has been added. Now there are following 4 legal categories of drug. Number one category, drugs specified in Schedule C, C1 and X. Drugs not specified in Schedule C, C1 and X. Drugs specified in Schedule C, C1, excluding those specified in Schedule X, and drugs specified in Schedule X. এটার মানে কি বুঝতে পারলে কেউ? শফিকুল, বুঝতে পারছো কি বললাম এটা? বা কোয়েল, কি বললাম এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, মোটামুটি পেরেছি। দেখো এখানে ব্যাপারটা হচ্ছে 1980 আমি বলছি, সেটা হচ্ছে ড্রাগ এন্ড কসমেটিক্স অ্যাক্ট যেটা রয়েছে সেটা 1940 তে পাস করেছে, ঠিক আছে? এবং 1945 দা পাস, এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তার মানে ইমপ্লিমেন্ট কিসের উপর করা হচ্ছে? ইম্পোর্ট, ম্যানুফ্যাকচারিং, ডিস্ট্রিবিউশন এন্ড দ্য সেলস অফ ড্রাগস এন্ড কসমেটিক্স, ঠিক আছে? এটা শুধুমাত্র এখন ড্রাগ ডিসপেন্সিং বা কম্পাউন্ডিং এর ক্ষেত্রে রয়ে যায়নি। ইম্পোর্ট অফ ড্রাগস, ম্যানুফ্যাকচারিং অফ ড্রাগস, ডিস্ট্রিবিউশন অফ ড্রাগস এন্ড সেলস অফ ড্রাগস এন্ড কসমেটিক্স, মানে কসমেটিক্স এবং ড্রাগস দুটোর ক্ষেত্রেই এর উল্টা লাগু হচ্ছে। এবং বেসিক্যালি এখানে কি হচ্ছে তোমরা যদি দেখো, দেয়ার আর নাম্বার অফ মাল্টিপল অফ শিডিউলস, ঠিক আছে? তোমরা যদি শিডিউল গুলো ইন্টারনেট থেকেও পড়তে পারো, কোনগুলো কতগুলো শিডিউল আছে এবং শিডিউল ড্রাগ কাকে বলে। বেসিক্যালি 1982 তে আগে 3টে শিডিউল ছিল, ই, আই এন্ড এল, এবং সেইগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে জি, এইচ এন্ড এক্স, এই 3টে শিডিউল আনা হয়েছে। এবং এই 3টে শিডিউলের মধ্যে থেকে প্রায় প্রত্যেকটা ড্রাগ একটা স্পেসিফিক ক্যাটাগরিতে ফেলা হয়েছে, ঠিক আছে? এবার শিডিউল জি, এইচ আর এক্স আমরা পরে একটু ডিসকাস করছি, এবং ক্যাটাগরি গুলো আগে দেখে নিই। দেখো, ড্রাগ স্পেসিফাইড আন্ডার শিডিউল সি, C1 এন্ড এক্স, তো বেশ কয়েকটি ড্রাগ আছে তোমাদের সি, C1, এক্স এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। আবার সেই একই ড্রাগস আবার তার মধ্যে সাবপার্ট এবং ক্যাটাগরাইজ করা হয়েছে। বাকি যে ড্রাগ গুলো রয়েছে তার মধ্যে থেকে তুমি বলতে পারো যে সি, C1, এক্স এ কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ড্রাগ আছে যেগুলো সি, C1, এক্স এর মধ্যে ক্যাটাগরাইজ করা হয়নি। আবার বেশ কিছু ড্রাগস আছে যেগুলো সি, C1 এর মধ্যে আছে, এক্স এর মধ্যে ক্যাটাগরাইজ করা হয়নি, ঠিক আছে? আবার কিছু ড্রাগ আছে যেটা এক্স এর মধ্যে ক্যাটাগরাইজ হয়েছে, আবার সি, C1 এ ক্যাটাগরাইজ হয়নি। সো এরকম একটা ভাবে, কোশ্চেন আছে। হ্যাঁ বলো। C1 আর এক্স এর মধ্যে ক্যাটাগরাইজটা একটুখানি বুঝিয়ে দেবেন? হ্যাঁ, সি, C1 আর এক্স এর মধ্যে ক্যাটাগরাইজটা একটু শোনো, আমি বুঝিয়ে দিচ্ছি, আসছি এরপরে। এটা হচ্ছে ও ইন্ট্রোডাক্টরি, ঠিক আছে? আচ্ছা আসছি, আচ্ছা। ওটার বাইফার্কেশন আমি বলছি, এটা ইন্ট্রোডাক্টরি, ঠিক আছে? তো ড্রাগ গুলোকে এইভাবে ক্যাটাগরাইজ করা হয়েছে, তোমরা এটা মনে রাখবে যে শিডিউল সি, C1, এক্স, এই 3টে মনে করা, 3টে শিডিউল আছে। এই শিডিউলের মধ্যে কিছু ড্রাগস, এক মিনিট একটু hold
হ্যাঁ ঠিক আছে, এবার শুরু করা যাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে দ্য শিডিউল টু দ্য অ্যাক্ট। ফার্স্ট শিডিউল, নেম অফ দ্য বুক আন্ডার আয়ুর্বেদিক এন্ড সিদ্ধা সিস্টেম। Second schedule is a standard to be compiled with the imported drugs and the drugs manufactured for sale, stocking and exhibited for the sales or distribution. ঠিক আছে, the schedule of the rules, এবার শিডিউলের মধ্যে আসা যাক। ঠিক আছে, শিডিউল এবং তার বাইফার্কেশন কি আছে। শিডিউল এ, the list is different form are used under the act. List of different forms that are used under act, মানে শিডিউল এর আন্ডারই সবকিছু আছে ক্যাটাগরাইজ করা। শিডিউল বি, fees for the analysis of drug by the central drug laboratory or by the government analyst, তার মানে এটার মধ্যে ফিজ ডিটেইলিং করা আছে। শিডিউল সি, লিস্ট অফ বায়োলজিক্যাল স্পেসিফাইড প্রোডাক্টস, শিডিউল সির আন্ডারে আসছে। all biological vitamins and antibiotic preparation for parenteral administration, any other preparation for the parenteral administration, sterilization, surgical ligature and surgical structure, bacteriophages and ophthalmic preparation. এটা হচ্ছে শিডিউল সি এর আন্ডার, দ্য প্যারেন্টাল অ্যাডমিনিস্ট্রেশন এর আন্ডারে যতগুলো তোমার ড্রাগ আসছে সবই কিন্তু শিডিউল সি এর আন্ডারে আমরা ক্যাটাগরাইজ করতে পারি। এনি আদার প্রিপারেশন ফর দ্য প্যারেন্টাল অ্যাডমিনিস্ট্রেশন, স্টেরিলাইজ সার্জিক্যাল ligature and surgical suture, bacteriophages and ophthalmic preparation, these comes under schedule C. তারপর দেখা যাক শিডিউল সি ওয়ান এর মধ্যে কি আছে। লিস্ট অফ আদার স্পেসিফিক প্রোডাক্টস নট ফর প্যারেন্টাল অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো কিন্তু প্যারেন্টাল অ্যাডমিনিস্ট্রেশন নয়, শিডিউল সি ওয়ান এর আন্ডার আছে। তার মানে কি, ডিজিটালিস গ্রুপ অফ ড্রাগস, আর্গট প্রিপারেশন, অ্যাড্রেনালিন প্রিপারেশন, ফিশ লিভার অয়েল, ভিটামিন প্রিপারেশন, লিভার এক্সট্রাক্ট প্রিপারেশন, হরমোনাল প্রিপারেশন, ভ্যাকসিনস, অ্যান্টিবায়োটিক প্রিপারেশন which are not administered parentally। ঠিক আছে, মানে বেসিক্যালি ট্যাবলেট বা ওএসডি ফর্মে যে অ্যান্টিবায়োটিক্স গুলো আসছে সেগুলো সবকটাই কিন্তু সি ওয়ান শিডিউলের মধ্যে আসছে। ঠিক আছে, এবং এগুলো খুব ভাইটাল ড্রাগ। ভাইটাল ড্রাগ মানে হচ্ছে উইদাউট প্রেসক্রিপশন তুমি এগুলোকে ডিসপেন্স করতে পারবে না, এটা পরিষ্কার বলা আছে। যেমন ডিজিটালিস গ্রুপ অফ ড্রাগস বা আরগট বা অ্যাড্রিনালিন প্রিপারেশন, ফিশ লিভার অয়েল, ভিটামিন প্রিপারেশন, লিভার এক্সট্রাক্ট প্রিপারেশন, হরমোনাল প্রিপারেশন, ভ্যাকসিনস এন্ড অ্যান্টিবায়োটিক্স। তো আশা করি বুঝতে পারছো যে তোমরা কি ধরনের ড্রাগ সি ওয়ানে আছে, আলাদা করে ক্যাটাগরাইজ করার প্রয়োজন কেন পড়ে গেছে। ঠিক আছে, তারপর আসছে শিডিউল ডি। So what comes under schedule D? List of drug exempted from the certain provision of the import of drugs. List of drug exempted from the certain provision of the import of drugs. তার মানে কিছু ড্রাগ আছে যেগুলোকে ইম্পোর্টে ব্যান করা হয়েছে, তাদেরকে শিডিউল ডি ড্রাগস বলা হয়। ঠিক আছে, মানে বেসিক্যালি সেরকম ভাবে সেই ড্রাগের তোমাকে যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে তোমাকে অবভিয়াসলি সেই কান্ট্রিতে গিয়ে তোমাকে ট্রিটমেন্ট করতে হবে, আদারওয়াইজ তুমি সেই ড্রাগগুলোকে ইম্পোর্ট করতে পারবে না। ঠিক আছে, ডিউ টু দেয়ার আর লট অফ ফ্যাক্টরস মানে ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস হতে পারে, সেটা একটা ইকোনমিক ফ্যাক্টর ওয়ান অফ দা হতে পারে, বা তোমার একটা রেসিস্ট ফ্যাক্টর হতে পারে। রেসিস্ট ফ্যাক্টর মানে হতে পারে যে সে জেনেটিক্যালি রেস থেকে দেখা গেছে ওই ড্রাগটা তোমার শরীরে ইউজ করলে অনেক রকম এফেক্ট হতে পারে, তোমার ইন্ডিয়ান্স এর মধ্যে সেই ড্রাগের প্রতি সেন্সিটাইজেশন বা সেন্সিটিভিটি অনেক হায়ার হতে পারে। সো দেয়ার আর লট মেনি ফ্যাক্টরস। ঠিক আছে, বা ইন্ডিয়ান কন্ডিশনে সেই ড্রাগটা অতটা স্টেবল নয়। ঠিক আছে, এবং সেই ড্রাগটা খাওয়ার পরে যে সাইড এফেক্ট যেগুলো আছে সে ট্রিটমেন্ট হয়তো ইন্ডিয়াতে নাও হতে পারে ইন ফিউচারে, সেরকম ড্রাগস অলরেডি ইন্ডিয়াতে কিন্তু ব্যান করা হয়েছে। ঠিক আছে, সেগুলো শিডিউল ডি ড্রাগস এর মধ্যে আসছে, এখানে বলছে মানে ইম্পোর্ট ব্যান আছে। ঠিক আছে, আবার এটাও হতে পারে মেবি ফর সাম অফ দ্য ইকোনমিক রিজনস ইন্ডিয়াতে এটার অ্যাভেলেবিলিটি অনেক হাই আছে এবং ইম্পোর্টটা তার জন্য ব্যান করে দেওয়া হয়েছে, বা অল্টারনেট মেডিসিন ইজ অ্যাভেলেবল ইন ইন্ডিয়া, এটা হচ্ছে মানে এতগুলো ফ্যাক্টরস হতে পারে। So what is next হচ্ছে শিডিউল E1, লিস্ট অফ দ্য পয়জনাস সাবস্টেন্স আন্ডার দ্য আয়ুর্বেদিক, শিডিউল সিদ্ধা এন্ড ইউনানি সিস্টেম অফ মেডিসিন। অ্যাকচুয়ালি শিডিউল ড্রাগ গুলো কিন্তু আয়ুর্বেদিক ড্রাগ এবং অ্যালোপ্যাথি ড্রাগ দুটোর আন্ডারই কিন্তু আসছে, ওরা সেটাই বলছে। এরপর হচ্ছে শিডিউল F, provision application to the production, testing, storage and packaging of vaccines, toxins and antigens, sera and antitoxins, asphyramine and derivatives, insulin pituitary extract, adrenaline injection, parenteral preparation and surgical ligation and surgical suture, bacteriophages, antibiotics and the preparation of the special products cover under schedule C1, and equipment and supplies are required for a blood bank. Schedule F1, provision application applicable to the production, testing, storage and packaging bacterial vaccine, viral vaccine, antisera and diagnostic agents. Schedule F1. Next হচ্ছে শিডিউল FF, স্ট্যান্ডার্ড ফর অপথ্যালমিক প্রিপারেশন, অপথ্যালমিক মানে চোখের, বুঝতেই পারছো। শিডিউল G, লিস্ট অফ ড্রাগস টু বি ইউজ আন্ডার দ্য মেডিকেল সুপারভিশন। শিডিউল H, লিস্ট অফ ড্রাগস
substance to be sold on the preparation prescription of an RMP. Schedule J, list of disease or ailments which a drug may not purport to prevent a cure. Schedule K, drugs extended from certain provision retaining to the manufacture of drugs. Next is Schedule M, the requirement of good manufacturing practices and factory premises and the requirement of plant and requirement. What is Schedule N? List of manufacturing equipments for the efficient running of pharmacy. Schedule O, standard for disinfectant fluids. Schedule P, life period of drugs. Schedule Q, list of coal, tar, color permitted to be used in cosmetics. Schedule R, standards for mechanical contraceptives. Schedule S is standard for cosmetics. Schedule T is requirement of factory premises and hygienic conditions of Ayurvedic and Unani drugs. Schedule U, particular to be shown in various records of manufacturing of drugs. Schedule U1, particulars to be shown in various records of the manufacturing of drugs. Schedule V, standard for the parents and proprietary medicines. Schedule W, list of drugs which can be marketed under generic names only. Schedule X, the list of drugs which are habit forming and are likely to be misused for the addictive purpose. তো আশা করি বুঝতে পেরেছো শিডিউল সি ড্রাগের মধ্যে বাইফার্কেশন কি কি রয়েছে। বুঝতে পেরেছো সবাই? কেউ কিছু বলো অন্তত, কিছু কারো কোশ্চেন থাকলে। কে আছে? শফিকুল, রিজওয়ানা, প্রবীণ, কোয়েল, কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো। এই শিডিউল ড্রাগস বাইফার্কেশন। হ্যালো স্যার, অসিকুল শেখ। আশিকুল শেখ, সরি, হ্যাঁ সরি, আমি যাই হোক এই জন্য বলি ইন্টারাকশন করো মাঝে মাঝে, তাহলে কি তোমার নামগুলো সবার মনে থাকবে। ঠিক আছে, কারো প্রশ্ন আছে? তোমার কিছু কোশ্চেন আছে? না স্যার। রিজওয়ানা, তোমার এনি কোশ্চেন? না স্যার, না বুঝতে পারছো? স্যার, যে ভালো করে প্রথম থেকে ক্লিয়ার শোনা যায়নি, তবে লাস্টে যেটুকু শোনা গেছে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মানে শিডিউল ড্রাগ বুঝতে পেরেছো? শিডিউল সি, সি1 আর এক্স এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে এবং শিডিউল সি, সি1টা কি, কোন টাইপ অফ ড্রাগস গুলো এটার মধ্যে আসে, ইনক্লুড হচ্ছে এবং কেন হচ্ছে? হ্যাঁ স্যার, মানে শুনেছি আর একটু পড়তে হবে এই আর কি। বই আছে কিনা? ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে কন্টিনিউ করছি। ঠিক আছে, তোমরা শোনো তাহলে। কোয়েল বলছি যেগুলো হচ্ছে হ্যাঁ বলো বলো। স্ক্রিন শেয়ার করলে না আরো বেশি ভালো হতো, মানে স্ক্রিন শেয়ার করলে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের নেক্সট ক্লাস থেকে স্ক্রিনটা শেয়ার করব। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমাদের কাছে ইয়ে নেই না, বুকস নেই না? হ্যালো, তোমাদের কাছে বুকস নেই না, বই নেই এখনো পর্যন্ত? বই নেই? বই আছে না নেই? বই নেই। আচ্ছা তাহলে বইটা খুব তাড়াতাড়ি কিনে নাও, বা লাইব্রেরি থেকে তোমরা ইস্যু করে নাও। ঠিক আছে ঠিক আছে হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি নেক্সট ক্লাস থেকে একটা স্ক্রিন শেয়ার করব। তো অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য অ্যাক্ট এন্ড রুলস, এটাকে অ্যাডমিনিস্ট্রেশন গুলো এবার পড়ছি। দেখো, অ্যাডভাইসারি, দ্য ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড, ড্রাগ কনসালটেটিভ কমিটি, advisor. The analytically central drug laboratory and drug testing laboratory of the state and government analyst and executive is the controlling authority and licensing authority, drug inspector. Drug technical advisory board, following are the members of the drug technical advisory board: ex officio member, Director General of the Health and Services, Drug Controller of India, Director Central Drug Laboratory, Calcutta, Director Central Research Institute, Kasoli, Director Indian Veterinary Research Institute, Izat Nagar, President Pharmacy Council of India, President Medical Council of India, Directly Central Drug Research Institute, Lucknow. তো এই যে শিডিউল ড্রাগ রয়েছে, এদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডটা আছে এবং অ্যাক্ট এন্ড রুল কারা তৈরি করে তাদেরই একটা কমিটি, এবং কমিটির মধ্যে কারা কারা থাকে সেটাই এখানে বলছে। এবং এদের রয়েছে নমিনেটেড মেম্বার্স রয়েছে। দেখো, 2% nominated by the central government from among the person who are in charge of the drug and control state, 1% from the pharmaceutical industry nominated by the central government, 2 government analysts nominated by the central government, and they are the elected member, nominated members, and they are elected হচ্ছে, সেটা এখানে বলা আছে। তোমরা একটু দেখে নিও
এমন কিছু নয়। The state government on the technical matters arising out of the act and related to import, manufacturing, sales and distribution of drugs. The ফাংশনটা একটু ইম্পর্টেন্ট রয়েছে। ফাংশনটা রয়েছে the board advises the central government and the state government on the technical matters arising out of the administration of the act, মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের যে রুলস এন্ড রেগুলেশন রয়েছে, অনেক ক্ষেত্রে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেটা তোমাদের রুলস এন্ড রেগুলেশনের মধ্যে নেই। তো এই বোর্ড কি করে, এই বোর্ডের কাজ হচ্ছে আউট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে তারা একটা ডিসিশন নেয় এবং তার উপরে সেই ডিসিশনটাকে ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে, সেটা এদের কাজ। আরেকটা হচ্ছে যে অ্যাডভাইসেস দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এন্ড ফ্রেমিং এন্ড মডিফাই দ্য রুলস আন্ডার দ্য অ্যাক্ট অফ ইম্পোর্ট, ম্যানুফ্যাকচারিং, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ। তোমরা হয়তো জানো সব রকমের ড্রাগ আমাদের এখানে ম্যানুফ্যাকচার হয় না, সব রকমের ড্রাগ ইম্পোর্টও হয় না, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন তো ছেড়েই দাও, ঠিক আছে। কেউ যদি ধরা যাক ইম্পোর্ট করেও নি বা কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে ম্যানুফ্যাকচারিং করেনি, বাট দেখা যাচ্ছে সে হয়তো একটা কম্পাউন্ডিং এর মাধ্যমে কোনো একটা জায়গায় ডিসপেন্স করে যাচ্ছে, তা সেটাও কিন্তু ব্যান। তো অনেক রকম ড্রাগ আছে, সেখানে ইম্পোর্ট, ম্যানুফ্যাকচারিং, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন অফ ড্রাগস গুলো সে ব্যান আছে কিনা, তার রুলস এন্ড রেগুলেশন চেক করছে কিনা, বা কোন রকম সে যদি কোন রকম ট্রিপুলাস কাজ করছে কিনা সেগুলোকে চেক করা তাদের হচ্ছে কাজ। এই তারপর দেওয়া আছে দেখো, ড্রাগ কনসালটেটিভ কমিটি ডিসিসি, ইট কনস্টিটিউট আন্ডার সেকশন 7 অফ দ্য অ্যাক্ট কনস্টিটিউশন। তাহলে ড্রাগ কনসালটেন্সি কমিটির কনস্টিটিউশন কি বলছে, 2 representative nominated by the central government, 2 representative nominated by the state government. The committee meets when required to do so by the central government and it has a power to regulate its own produce function. The committee advises the central government, the state government and the drug technical advisory board on any matter tending to secure uniformity through Indian in the administration of the act. The central drug laboratory, the central drug establishment, a central drug laboratory under the act, the director of the appointed by the central government, and different type of sample are tested in different laboratories which are working on the behalf of CDL Calcutta, central drug laboratory যেটা বলছে, central drug laboratory Calcutta যেটা বলছে। The list of drugs laboratory, the type of sample to be tested and laboratories were tested. Sera solution of the serum protein for the injection, vaccine, toxin, antigen, antioxidants, sterilization, surgical ligature, and culture and bacteriophages. তার মানে এগুলো তোমার টেস্ট হচ্ছে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কাসলিতে গিয়ে সেগুলো টেস্টিং করা হয়। নাম্বার 2, anti-sera, vaccine, toxoid, diagnostic antigens are all for veterinary use. It has been tested in Veterinary Research Institute, Izatnagar and Mukeshwar. Number 3, samples of condoms, that is called তার মানে সেটা করা হচ্ছে সেন্ট্রাল ফার্মাকোপিয়াল ল্যাবরেটরি গাজিয়াবাদ। Samples for oral poliomyelitis vaccines. 4, National Institute of Communicable Diseases. The sample for VDRL antigens, the Laboratory of Serological and Chemical Examination of the Government of India, Calcutta. এখানে VDRL antigens গুলোকে টেস্ট করা হয়, ঠিক আছে। এই ধরনের ড্রাগ এই ল্যাবরেটরিতে টেস্ট করা হয় সেটাই এখানে বলা আছে। তার মানে ডাইরেক্টরস, তারপরে আসছি আমরা দেখো, ডাইরেক্টরস অফ দ্য রেসপেক্টিভ ল্যাবরেটরিজ এক্সারসাইজ দ্য ফাংশন অফ দ্য ডাইরেক্টর সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি এন্ড রেসপেক্ট of this drug and classes of the drugs and condoms. Okay, what is the function key, DCC function key? To analyze and test of the sample of drugs or cosmetics sent to it by the customer, customs collector or counts, and number 2, to carry out such other duties to entrust to it by the central government or with its permission by the state government and after consultation with DTAB. All sample of the analysis or test shall be sent under registered post in sealed packet together with the memorandum in form 1 addresses to the director. The packet and the outer cover is marked with a distinguished number. A copy of memorandum in form 1 and specimen impressed in the seal used to the packet shall be sent separately by the registered post to the director. The result of the test of the analysis together with the full protocol of the test applied should be sent to the sender. Certificate issued by the laboratory under the rules should be signed by the director or an officer authorized by the central government on behalf of the notification of the official gazette. In case of the conflict of the opinion regarding the sample, the opinion of the central drug laboratory is treated as the conclusive evidence of the fact stated in its report. তার মানে এখানে এটাই বলছে যে কি করে ড্রাগ গুলোকে তোমার সেন্ড করা হয় টেস্টিং এর জন্য এবং টেস্টিং করার পর রিপোর্টটা কি করে জেনারেট করা হয়।
the drug testing laboratory. For the analysis and testing of drugs and cosmetics, each state has to establish a drug testing laboratory functions to ascertain the standard of the drug and cosmetics. Number 2, to analyze or test the sample of drugs and cosmetics sent by the drug inspector which has been taken during the inspection, to undertake the analysis and the ascertain a standard of drugs and cosmetics on behalf of the private person in concern on payment of prescribed fee. ঠিক আছে, তো ওদের কাজটাই হচ্ছে এটাই যে ইন্সপেক্টর যে ড্রাগ গুলো পাঠাচ্ছে সেই ড্রাগ গুলোকে টেস্টিং করা, ড্রাগস এন্ড কসমেটিক্স বোথ। আচ্ছা, তোমরা দেখেছো কিছুদিন আগে নিউজ পেপারে একটা রিপোর্ট বেরিয়েছে যে দেয়ার আর মাল্টিপল ড্রাগস মিন্স অলমোস্ট অ্যাবাউট 200 drugs of different company which has been banned due to poor quality or the quality or the quantity mentioned in the label. তোমরা জানতে তার মধ্যে থেকে একটা ড্রাগ আছে, দেখবে প্যান 40 বলে একটা ড্রাগ আছে, ঠিক আছে, সে প্যান 40 ড্রাগটাও কিন্তু ব্যান হয়ে গেছিল কেন কি একটা কোম্পানি ছিল তার নাম হচ্ছে অ্যালকেম, তার অ্যাসে ফেল হয়ে গেছিল। তোমরা কি জানো? কিছুদিন আগে এসেছিল পেপারে, নিউজ পেপারে। তোমরা সবাই ঘুমোচ্ছ নাকি? না কোনো স্যার, reply লাইনে করছো না? আছি। লাইনে আছো? প্যান 40টা শুনিনি স্যার। প্যান 40 তার মধ্যে একটা আছে, তার মধ্যে আরো অনেক ড্রাগ আছে, ঠিক আছে, আলাদা আলাদা কোম্পানির। তো এটা নিউজ পেপারেই এসেছিল যে এরা সবাই এই ড্রাগ গুলো বেসিক্যালি কি বলতো র্যান্ডম সিলেকশন করে হয়, এরকম ড্রাগ ইনস্টিটিউট গুলো যেগুলো রয়েছে সেখানে পাঠানো হয় টেস্টিং করার জন্য। তো সেখানে বিভিন্ন যে প্যারামিটার্স রয়েছে টেস্টিং এর মধ্যে সেগুলো ফেল হয়ে গেছে এবং সেই সব কোম্পানির ড্রাগ গুলোকে ব্যান করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তবে ব্যানটা ভবিষ্যতে উঠে যাবে যদি তারা কোয়ালিটিটা মেনটেন করে, এটা হয়, ঠিক আছে। এবং এই কাজটা কিন্তু কোয়ালিটি খারাপ মানে হচ্ছে ইন দা সেন্স যে স্টেটেড কোয়ালিটি মেনশন করা হয়েছে, যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনশন করা হয়েছে তোমার লেভেল অফ দা প্যাকেট, সেটার কিন্তু ইয়েতে ছিল না, টেস্টিং করার পর পাওয়া যায়নি। যেরকম আমি ধরে রাখলাম যে এই ড্রাগটার অ্যাসে হচ্ছে 100%, আমি পেলাম হচ্ছে 80%, ঠিক আছে, তাহলে আমার স্টেটেড অ্যামাউন্ট যেটা রয়েছে তার মানে যদি প্যান 40 যদি আমি ধরেই রাখি প্যান 40 যদি 40 mg ড্রাগ হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি সেখানে হয়তো দেওয়া আছে তোমার 32 mg তোমার রয়েছে, সে 40 mg নয়, তাহলে সেটা তো ফেল, তাই নয় কি? হ্যাঁ, তো এবার 32 mg আছে, তাহলে আমার লিমিট কত হচ্ছে? 36 থেকে 44 হচ্ছে আমার লিমিট, তার মধ্যে থেকে আসতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে 36 থেকে 44 না হয়ে আমার কমে এসে 32, তো 32 তার মানে ফেল, তো সেই ড্রাগটাকে ব্যান করে দেয় ওরা কোম্পানি, ঠিক আছে। যে তুমি যে লেবেলিং করেছো সেই লেবেলিং এ যে কোয়ান্টিটি বা পার্সেন্টেজ মেনশন করা আছে তা সেই অ্যাকর্ডিংলি অনুযায়ী তোমরা ভিতরে মেটেরিয়াল দিচ্ছ না, ঠিক আছে। সো দিস ইজ দ্য মেইন রিজন। তো এই কারণেই অনেক ড্রাগ এগুলো কি করে ড্রাগ ইন্সপেক্টররা তোমার ড্রাগ গুলোকে কালেক্ট করে, বিভিন্ন শপস থেকে কালেক্ট করে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এবং তারা নিয়ারেস্ট যে টেস্টিং সেন্টার রয়েছে, তোমাদেরকে বললাম যে কোন কোন ড্রাগ যে কোন টেস্টিং সেন্টারে পাঠানো হয়, মানে কি ধরনের ড্রাগ কোন টেস্টিং সেন্টারে পাঠানো হয় সেখানে পাঠিয়ে দেয় এবং সেগুলো টেস্ট করার পর সেগুলো রিপোর্ট বার করে, ঠিক আছে। অবভিয়াসলি সেই রিপোর্ট গুলো ডাবল ভেরিফিকেশন হয়ে বার করে, এরকম নয় যে জাস্ট ব্যান করে দেওয়ার জন্য ব্যান করে দেওয়া হচ্ছে বা ওখানে টেস্টিং ভুল হচ্ছে, একদমই নয়। সেখানে কিন্তু খুব ভালো টেস্টিং মানে অ্যাকিউরেট টেস্টিং হচ্ছে, হওয়ার পর সেগুলোকে প্রপারলি ভেরিফিকেশন করেই কিন্তু সেগুলোকে ব্যান করা হয়, ঠিক আছে। এছাড়া অন্য অনেক ড্রাগ আছে সেগুলোকে টেস্ট করার পর পায় যে ঠিক আছে এটা মার্কেটের জন্য এটা সুটেবল এবং সেগুলো হচ্ছে অপটিমাল কোয়ালিটিতে রয়েছে, সেগুলোকে চালু করা থাকে, ঠিক আছে। তো আজকে তোমাদের আমি ফার্মেসি ল এন্ড এথিক্স এতটাই রাখলাম। আমি 5 মিনিট ব্রেক নিচ্ছি, 5 মিনিট মানে হচ্ছে 12টা 10 থেকে আবার আমরা কিন্তু ফার্মাকোথেরাপিউটিক্সটা 12:30 পর্যন্ত শুরু করব, ঠিক আছে। তোমরা 5 মিনিট ব্রেক নিতে পারো, ঠিক আছে। 12টা 10 থেকে আমরা ফার্মাকোথেরাপিউটিক্স শুরু করব 12:30 পর্যন্ত, ওকে। ইয়েস স্যার। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কোনো রকম কোনো সমস্যা থাকলে বলতে পারো রিগার্ডিং। হ্যাঁ বলো। বলছি আপনি দুটো সাবজেক্টের ক্লাস নেবেন? হ্যাঁ বলো বলো কি বলছো? এটা যে ফার্মাকোথেরাপিউটিক্স আর ফার্মাসিউটিক্যাল ল এন্ড এথিক্স, হ্যাঁ বলো। মানে দুটোর সাবজেক্টের
ক্লাস হ্যাঁ নেবেন দুটো ওটাই বলছি। সাবজেক্ট আছে, হ্যাঁ দুটোই নেবো, দুটো আপনি সাবজেক্টেরই দুটোই ক্লাস নেবো। দুটোই মানে দুটো সাবজেক্টে আপনি একটাই স্যার? হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক স্যার। হ্যাঁ দুটো সাবজেক্টে আমি একাই আছি, আমাদের একাই আছি। এটা তুমি আমার নাম্বারটা, তোমরা আমার হ্যাঁ স্যার। তোমরা আমার নাম্বারটা নিয়ে রাখতে পারো। আমার নাম্বারটা যদিও বা তুমি আমাদের কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে, বা তোমরা হয়তো গ্রুপ থেকেও পেয়ে যাবে আমার নাম্বারটা। তোমাদের যদি কোনো রকম প্রবলেম বা কোনো সমস্যা থাকে রিগার্ডিং দ্য একাডেমিক, ধরো বুঝতে পারছো না বা কোনো কিছু নোটস চাই বা কোনো কিছু চাই, তাহলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তাহলে তোমাদেরকে পাঠিয়ে দেবো। এমনি সবকিছু আমরা গ্রুপে পাঠিয়ে দিই, ঠিক আছে? বা এক্সট্রা যদি ধরা যাক যে আমি এই টপিকের উপর এখনো বুঝতে পারছি না, তাহলে তুমি আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ করেই করবে, কেন কি ফোন সবসময় হয়তো আমি 4:30-এর পর হয়তো ধরতে পারি না, ঠিক আছে? 9:30 থেকে 4:30 মধ্যে আমাদের কলেজ থাকে, তো সেই সময় আমি হয়তো ফোনটা রিসিভ করি। আর যদি ক্লাস থাকে সেই সময় আমি ফোনটা রিসিভ করি না। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমরা হোয়াটসঅ্যাপ করবে সবাই। বাকিদেরও তোমরা জানিয়ে দিও যাদের যে প্রবলেম থাকবে রিগার্ডিং দ্য একাডেমিক্স, ঠিক আছে? মানে একাডেমিক্স এর বাইরে হয়তো আমার মানে নেই, সাধ্য নেই। তো মোটামুটি ফার্মাকোথেরাপিউটিক্স এবং ফার্মেসি ল অ্যান্ড এথিক্স এর যা প্রবলেম থাকবে তোমরা আমাকে শেয়ার করো, আমি তোমাদেরকে হেল্প আউট করে দেবো, ঠিক আছে? তোমাদের ক্লিয়ার করে দেবো যা প্রবলেম আছে, এটাই বলার, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা মোটামুটি 12টা 10 থেকে ফার্মাকোথেরাপিউটিক্সটা শুরু করছি। তোমরা আপাতত 2-5 মিনিট একটু রেস্ট নিয়ে নাও, ঠিক আছে? ওকে স্যার। হুম।
ওকে, ঠিক আছে, এবার শুরু করা যাক ফার্মাকোথেরাপিউটিক্স। একটু লেট হয়ে গেল যদিও বা। আচ্ছা, কেউ বলতে পারবে হোয়াট ইজ হাইপারটেনশন? হাইপারটেনশন মানে কি? ডেফিনেশন কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হাইপারটেনশন? যে আছো দেখো, vivo V2130 যার নাম্বার, বলতে পারবে হোয়াট ইজ হাইপারটেনশন এন্ড হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হাইপারটেনশন? না স্যার। চেষ্টা করো, বলো বাংলায় অন্তত, বলো যেটা যা জানো। হাইপারটেনশন মানে হচ্ছে মেনলি তোমার ব্লাড প্রেশার কি বলছে, ঠিক আছে? ব্লাড প্রেশার কি তার ডেফিনেশনটা বলো। বলো যেটা জানো সেটাই পড়ো। ব্লাড প্রেশার কাকে বলে দেখেছো নিশ্চয়ই, দেখবে ব্লাড প্রেশার, দেখবে যে কোনো ওষুধের দোকানেই দেখবে যারা বেসিক্যালি হ্যাঁ। ডিসপেন্সিং করে তারা ব্লাড প্রেশার মাপে। হয়তো তুমিও মাপবে, তোমার যদি ভবিষ্যতে কোনো ওষুধের দোকান থাকে দেখবে বলবে যে 120/80 হচ্ছে তোমার নর্মাল, কারোরটা 140/90 হয়ে গেছে, তাই না? 150/100 রয়েছে। তো তাদেরকে বলবে। তো হুম। সাধারণত ভাবে ব্লাড প্রেশার জিনিসটা কি ওটা তুমি বলো, একটু বুঝিয়ে বলো যা জানো। ব্লাড প্রেশার জিনিসটা হচ্ছে আপনার আহ উম, শরীরে ব্লাড প্রেশার বেড়ে গেছে, তার জন্য মাপজোক করতে হয় নর্মাল আছে কিনা। যেমন লবণ খাই, লবণ খেলে কি ব্লাড প্রেশার বেড়ে যায়, এই ধরনের স্যার। লবণ খেলে ব্লাড প্রেশার বেড়ে যায়, হ্যাঁ ঠিক, দেখো সেটা ঠিক আছে। ব্লাড প্রেশার মানে হচ্ছে যে তোমার আর্টারিজ এবং ভেন্স যেগুলো রয়েছে তার মধ্যে, তার দেওয়ালের মধ্যে, ইনার ইনার ওয়াল অফ দা ভেন্স বা আর্টারিজ এর মধ্যে যেখানে তোমার ব্লাডটা পাস করছে, সেখানে তোমার কতটা প্রেসার দিচ্ছে ওয়ালস এর মধ্যে, সেটাকে বলা হয় তোমার ব্লাড প্রেশার। দ্য প্রেশার এক্সার্টেড অন দ্য ওয়ালস অফ দ্য আর্টারিজ এন্ড ভেন্স where used to be blood flow, সেটাকে বলা হয় ব্লাড প্রেশার। ঠিক আছে, সেই প্রেশার কতটা হচ্ছে এবং প্রেশারের যে ইউনিট যেটা হচ্ছে সেটা হচ্ছে mmHg। ঠিক আছে, mmHg হচ্ছে তার ইউনিট। হুম, বলো। কি বললেন এইচইউ? mmHg, mmHg হচ্ছে তার ইউনিট, ঠিক আছে। এবার দেখো, এবার আসছি হাইপারটেনশন। দেখো, ইন্ট্রোডাকশন টু হাইপারটেনশন। হাইপারটেনশন ইজ ডিফাইন্ড অ্যাজ আ সিস্টোলিক ব্লাড প্রেশার গ্রেটার দ্যান 140 mmHg and or diastolic blood pressure greater than 90 mmHg. Hypertension can be classified as primary or essential hypertension when the cause is known 90 to 95% of the cases, and secondary hypertension to the specific organ dysfunction is detected that is cause is known for the 5 to 10% of the cases। ঠিক আছে, হাইপারটেনশন এই দুভাবেই ক্লাসিফাইড করা হয়, প্রাইমারি আর সেকেন্ডারি হাইপারটেনশন। থার্ড দেখো, বিপি গ্রেডিং। বিপি গ্রেডিং, ঠিক আছে, বিপি গ্রেডিং হচ্ছে যখন তোমার নর্মাল বিপি থাকবে, নর্মাল ব্লাড প্রেশার থাকবে, ঠিক আছে, তখন তোমাদের ব্লাড প্রেশার কত থাকবে? 120 to 129, সেটা হচ্ছে তোমার সিস্টোলিক। ঠিক আছে, সিস্টোলিক ব্লাড প্রেশার সেটা থাকবে, সেটা 120 থেকে 129। আর ডায়াস্টোলিক কত থাকবে? 80 to 84 mmHg দুটোই, ঠিক আছে। এবং সেটাকে বলা হয় নর্মাল ব্লাড প্রেশার। প্রি হাইপারটেনশন, প্রি হাইপারটেনশন মানে কত থাকবে? 130 to 139 আর 80 to 90। ঠিক আছে, সাধারণত ভাবে নর্মালি যে ভারতীয়রা থাকে তাদের কিন্তু মোরাললেস সবারই, মোরাললেস তোমরা দেখতে পারবো প্রি হাইপারটেনশন স্টেজেই থাকে, মানে তারা কিন্তু একদম নর্মাল তাদের হয় না। তাই জন্য তুমি দেখবে ইনিশিয়াল লেভেলে এখানে লেখা আছে যে গ্রেটার দেন 140 আর 90 mmHg এর উপরে থাকলেই তোমার মোটামুটি হাইপারটেনশন ক্রিয়েট করা হয়, অলরেডি বলাই আছে। কিন্তু ভারতীয়দের নর্মালি কিন্তু প্রি হাইপারটেনশন স্টেজেই কিন্তু তাদের থাকে নর্মালি। সো গ্রেড 1 হাইপারটেনশন, গ্রেড 1 হাইপারটেনশন মানে 140 to 159 আর 90 to 99 হচ্ছে তোমার ডায়াস্টোলিক। ঠিক আছে, গ্রেড 2 হাইপারটেনশন হচ্ছে 160 to 179, তারপর হচ্ছে 100 to 109, সেটা এটা হচ্ছে তোমার লিমিট।
grade 2 hypertension. Grade 3 hypertension হচ্ছে equal to greater than 180 or equal to greater than 110. 180 মানে হচ্ছে সিস্টোলিকটা তোমার থাকবে 180 উপরে আর তোমার ডায়াস্টোলিকটা 110 এর উপরে, মানে এটা খুবই হাই, ঠিক আছে। আর হচ্ছে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন 140 greater than 140 is equal to 140 or less than 90, এটাকে বলা হয় আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। মানে সিস্টোলিকটা বেশি বা ডায়াস্টোলিকটা কম, সেটাকে বলা হয় আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। আর এটা হচ্ছে হাইপারটেনসিভ আর্জেন্সি গ্রেটার দেন 180 অর গ্রেটার দেন 110, ঠিক আছে, এটাকে বলা হয় হাইপারটেনসিভ আর্জেন্সি। সো হাইপারটেনশন ইজ ডিফাইন্ড অ্যাজ আ সিস্টোলিক blood pressure greater than 140 mmHg and diastolic blood pressure greater than 90 mmHg। যখনই তোমার ব্লাড প্রেশার 140 উপরেরটা মানে হচ্ছে সিস্টোলিক আর নিচেরটা হচ্ছে 90 mmHg এর উপরে চলে আসে, তখনই কিন্তু এটা বলা হয় যে তোমার ব্লাড প্রেশার হাই বা তোমার হাইপারটেনশন। এটা হচ্ছে তোমার ডেফিনিশন। এই এতটুকু কারোর কোনো প্রবলেম আছে প্রবলেম আছে? মানুষ, কোয়েল, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে বুঝতে হাইপারটেনশন কাকে বলে, সিস্টোলিক ডায়াস্টোলিক, ইউনিট হচ্ছে এমএমএইচজি? না স্যার, বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, মানুষ মানুষ বুঝতে পেরেছো তুমি? মানুষ তুমি একবার আনমিউট করো। ইথিওপ্যাথোজেনেসিস অফ হাইপারটেনশন। Pathogenesis means the cause and development of a disease or the abnormal condition. The etiology of the primary hypertension is not কথা আসছে না স্যার, আসছে বুঝতে পারছি না। hypertension can be হ্যালো স্যার, শোনা যাচ্ছে না? secondary to renal disease, example chronic diffuse endocrine disease, and number 3 vascular, and if untreated it can be lead to target organ. স্যার রিপিট করবেন, কিছু শুনতে পাচ্ছি। এক সেকেন্ড দাঁড়াও, হোল্ড করো। যাচ্ছে কেউ একজন বলো, এবার শোনা যাচ্ছে? হ্যালো, না এবার শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ না আমি জিজ্ঞাসা করছি। আগে শোনা যাচ্ছে? শোনা গেলে তারপর রিপিট করছি। এবার ক্লিয়ার আসছে তো? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার আসছে, যতক্ষণ বললেন ততক্ষণ ক্লিয়ার আসছে। হ্যাঁ, আমি যেটা তোমাদেরকে বললাম ইথিওফেনোজেনেসিস অফ হাইপারটেনশন সেটাই ডিসকাস করছি। ইথিওফেনোজেনেসিস মিন্স দ্য কজ এন্ড ডেভেলপমেন্ট অফ এ ডিজিজ অর অ্যাবনর্মাল কন্ডিশন। The etiology of the primary hypertension is not clear, and secondary hypertension can be secondary to renal disease, endocrine disease, and vascular lesion. ঠিক আছে? Hypertension is an asymptomatic condition. If untreated, can be lead to target organ damage. এটাকে স্মল করে টিওডি বলা হয়, such as coronary artery disease, CAD, left ventricular hypertrophy, LVH, and stroke, transient ischemic attack, TIA, retinopathy, and peripheral vascular disease, including the dissection, asylum, and renal disease, etc. তার মানে হাইপারটেনশন থাকলে এতগুলো এই রূপগুলো তোমার হতে পারে। Clinical manifestation of hypertension, often asymptomatic, silent, clear. Non-specific symptoms are fatigue, headache, vomiting, giddiness, breathlessness, and palpitations. Number 3, stroke, acute myocardial infarction due to vascular disease. Number 4, symptoms of underlying organ affected due to underlying disease. Number 5, broods over carotids. Number 6, spells of sweating, tachycardia indication. And number 8, tremors, neck swelling indicates thyroid disorder. Management of hypertension. The overall aim of the management of hypertension is not only reduction of BP to target the levels, but also lower the cardiovascular risks of the patient. The target BP 150 by 90 mmHg in elderly and 140 by 90 mmHg in all other, including diabetes mellitus, chronic kidney disease, non-pharmacological management and hypertension. Reduce dietary sodium intake,
to not more than 2.5 gram sodium or 6 gram sodium chloride per day. Adopt dash eating plan, diet rich in fruit. Dash eating plan মানে হচ্ছে সেটা এখানে বলা আছে ড্যাশ মানে DASH, ঠিক আছে, এটা একটা ফুল ফর্ম রয়েছে। ড্যাশ মানে হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন, ঠিক আছে, এটা ড্যাশের ফুল ফর্ম। তো ড্যাশ ইটিং প্ল্যান মানে ডায়েট রিচ ইন ফ্রুটস, vegetables with low fat dairy products with reduced content of saturated and total fat. Physical activities, regular aerobic activities, brisk walking for 30 minutes per day. Maintain weight, target BMI is 18.5 to 22.9 kg per meter square. তো সাধারণত ভাবে নর্মালি ইন্ডিয়ানসদের বিএমআই কত থাকে জানা আছে অন অ্যান অ্যাভারেজ? তো বলতে পারবে বিএমআই, বডি মাস ইনডেক্স রেট, বিএমআই কত থাকা উচিত? নর্মালি দেখো এখানে যেটা বলা হচ্ছে 18.5 থেকে 22.9 কেজি পার মিটার স্কোয়ার বিএমআই কিন্তু সবাইকে রাখতে হবে। মানে বেসিক্যালি বলতে পারো যে যথেষ্ট পাতলা, মানে একদম রোগা পাতলা হতে হবে, মানে একটু ফ্যাট বা শরীরে থাকলে চলবে না কারোরই। তবে কিন্তু তুমি 18.5 বা 22.9 কেজি পার মিটার স্কোয়ার তুমি কিন্তু মেনটেন করতে পারবে। মানে তুমি বলতে পারো যে তোমার হাইপার টেনশনটা নেই শরীরে, ঠিক আছে। তারপরে রিডিউস অ্যালকোহল কনজাম্পশন, স্মোকিং স্টপ করতে হবে, তারপরে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, নিয়মিত যোগা করতে হবে। মানে বেসিক্যালি তোমার যে ব্যাড হ্যাবিট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সরাতে হবে, এবং তোমাকে কিন্তু লাইফস্টাইলটা, বেসিক্যালি ইট ইজ এ লাইফস্টাইল ইস্যু, মানে তোমার লাইফস্টাইলকে কিন্তু তোমাকে এই ধাঁচে ফেলতে হবে, ঠিক আছে, তবে গিয়ে তুমি হাইপার টেনশনের মতন রোগ তুমি নিজের কাছ থেকে দূরে সরিয়ে আনতে পারবে, ঠিক আছে। দেখো ম্যানেজমেন্ট অফ হাইপার টেনশন, ঠিক আছে, টাইপ অফ হাইপার টেনশন, দ্য নর্মাল হাইপার টেনশন, ঠিক আছে, লাইফস্টাইল মডিফিকেশন টু বি এনকারেজ অ্যান্ড ড্রাগ থেরাপি, কোনো ড্রাগ থেরাপি প্রয়োজন নেই। মানে নর্মাল যখন হাইপার টেনশন থাকে, নর্মাল হাইপার টেনশন মানে কত থেকে কত লিমিট বলতে পারবে মানুষ? নর্মাল হাইপার টেনশনে কত থেকে কত লিমিট থাকে একটু আগে বললাম, বা কোয়েল বলো, বলতে পারবে নর্মাল হাইপার টেনশনের লিমিট কত সিস্টোলিক এবং ডায়াস্টোলিকের? সিস্টোলিক হচ্ছে 120 থেকে 125 আর ডায়াস্টোলিক হচ্ছে 80 থেকে 85 না, mm per 80। কিছুটা, হ্যাঁ কিছুটা ঠিক আছে। নর্মাল যেটা হচ্ছে সিস্টোলিক 120 থেকে 129 আর ডায়াস্টোলিক হচ্ছে 80 থেকে 84, ঠিক আছে, ওটা হচ্ছে নর্মাল। তা সাধারণত ভাবে তাদের লাইফস্টাইল কিরকম হওয়া উচিত? তো লাইফস্টাইল মডিফিকেশন করা দরকার কি দরকার নয়? তো তাদের লাইফস্টাইল মডিফিকেশন করা খুব একটা দরকার নেই, বাস তাদেরকে যে লাইফস্টাইল যাদের চলছে সেই লাইফস্টাইলটা মেনটেন করে রাখতে হবে, এবং তাদের কোনো ড্রাগ থেরাপি কোনো রকম প্রয়োজন নেই, মানে তাদের কোনো ড্রাগ নিতে হবে না। তারপরে হচ্ছে প্রি হাইপার টেনশন। প্রি হাইপার টেনশন হচ্ছে 130 টু 139, তারপর হচ্ছে 80 টু 85 থেকে 89, ঠিক আছে। তো তাদেরও সাধারণত লাইফস্টাইল মডিফিকেশন কি চেঞ্জ করতে হবে? হ্যাঁ, অল্প বিস্তর চেঞ্জ করাটা উচিত, যাতে তাদের বিএমআই রেটটাও কম হয়ে যায় এবং তাদের ব্লাড প্রেশারটা নর্মালে চলে আসে। তো ড্রাগ থেরাপি প্রয়োজন না। তো গ্রেড 1 হাইপার টেনশন বা গ্রেড 2 হাইপার টেনশন যাদের হবে তাদের কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনটা কিন্তু এবার ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে, এবং যাদের গ্রেড 1 হাইপার টেনশন রয়েছে তাদের সিঙ্গেল এজেন্ট, মানে সিঙ্গেল অ্যাটলিস্ট কিছু না হোক তাদের আস্তে আস্তে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা প্রেসক্রাইব ড্রাগ তাদেরকে কিন্তু নেওয়া শুরু করতে হবে, এটাই ওরা বলেছে। এবং গ্রেড 2 হাইপার টেনশন থাকলে কম্বিনেশন ড্রাগ দিয়ে তাদেরকে কিন্তু ব্লাড প্রেশারটাকে রিডিউস করতে হবে, এটাই হচ্ছে তোমার কাজ। আর ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ হাইপার টেনশন যেটা আছে ইন দ্য ফলোইং ডেসক্রিপশন, ACEI is an anti ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন, মানে গ্রেড 1 গ্রেড 2 হাইপারটেনশনের উপরে তোমার ফার্মাকোলজিক্যাল কি কি রয়েছে সেটা ওখানে লিখেছে। এক মিনিট বলছি তোমাদেরকে, দাঁড়াও। তা আমি কি আর কন্টিনিউ করবো না আজকে এখানেই থাকবে? এটা একটু বড় আছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশনটা। নেক্সট ক্লাসে করিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে এটাই এখানেই থাকলো, তোমাদের নেক্সট ক্লাসে করিয়ে দেবো। নেক্সট ক্লাস মোস্ট প্রবাবলি, দেখো আজকে থার্সডে, দেখো নেক্সট ওয়েডনেসডে আমাদের ছুটি হয়ে যাচ্ছে। যদি হয় তাহলে আমি তোমাদেরকে ক্লাসের লিংক পাঠিয়ে দেবো, সেই ক্লাসে আমরা ফার্মাকোলজি আমরা করিয়ে দেবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।